discuss the third class flowering plant sexual reproduction. সপুষ্পক উদ্ভিদের যৌন জননের তৃতীয় ক্লাসে আজ আমরা উপনীত হয়েছি। এখানে আমরা মোট 8টা বিষয় নিয়ে পড়াশোনা করব, যে 8টা বিষয় এইচএস সহ নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য বহু মূল্যবান। এই 8টা বিষয় নিয়ে আজ আমরা পড়াশোনাটা করব। প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে দ্য ফার্স্ট পয়েন্ট। এই যে ফার্স্ট পয়েন্টে এলাম সেটাতে আমরা দেখো 3টে পয়েন্ট, যেটা গর্ভপাদ, একটা গর্ভপটি এবং একটা গর্ভশীর্ষ। এটা কি এখানে যে পুষ্প স্তবকগুলো গর্ভাশয় কোথায় অবস্থান করে? একটা গর্ভাশয় কোথায় থাকে না, ধরে নাও একটা গর্ভাশয় থাকে, এই হচ্ছে একটা পুষ্পাক্ষ বা থ্যালামাস, এটা পুষ্পাক্ষ বা থ্যালামাস, পুষ্পাক্ষ বা থ্যালামাস, এটা বৃন্ত বা মোটা, এর উপরে গর্ভাশয়টা থাকে। এখন এই গর্ভাশয়ে কোন রিজিয়ন থেকে বাকি পুষ্পস্তবকগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে ভাগগুলো করা হয়েছে। যেমন ধরো যদি মনে করো এর তোমরা থেকে যদি পুংকেশর বা এগুলো থাকে, তাহলে কি হয়ে গেল? গর্ভের পায়ের গোড়ায় রইল, নাম হলো কি গর্ভপাদ, হাইপোথ্যালামাস। আমার রাইট? গর্ভপাদ মুখস্থ করতে হবে। পাদ মানে হচ্ছে পা, গর্ভপাদ মানে হচ্ছে গর্ভাশয়ের পায়েতে অবস্থান করছে, নিচে অবস্থান করছে। ঠিক একই জিনিস। এবার তোমার যদি বোঝানোটা ঠিক আমি তোমাকে বোঝাতে পারি, তাহলে দেখো তুমি গর্ভশীর্ষটা নিজে ডিসকাস করতে পারবে। কি যদি এরকম ধরনের ছবিটা হয়, ধরো পুষ্পাক্ষ বা থ্যালামাসটা হচ্ছে এরকম ধরনের, এবং সেক্ষেত্রে গর্ভাশয়টা নিচে এখানে যদি এইভাবে অবস্থান করে, তাহলে সেটা কি হয়ে গেল? এটা কি গর্ভশীর্ষ? গর্ভাশয়ের উপরে চলে গেল, উপরে রয়েছে শীর্ষ। আর যদি মাঝামাঝি হয়, অর্থাৎ এমন হয়, ধরো মনে করো এরকম জায়গা, তাহলে এটা কি মাঝামাঝি? মাঝামাঝি জায়গাতে করছে, তাই না? এটা মাঝামাঝি জায়গাতে করে তখন সেটা নাম কি হয়ে যাবে? গর্ভপটি। পটি মানে হচ্ছে কোমর, পটি দেশ মানে হচ্ছে কোমর। আমাদের কোমরটাকে আমরা পটি বলি, ঠিক আছে? তাহলে গর্ভপাদ, গর্ভশীর্ষ এবং গর্ভপটি কিসের উপর ডিপেন্ড করেছে? নামগুলো কি বললাম না, গর্ভাশয়ের উপর যে তোমার পুষ্পস্তবকগুলো অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে নামগুলো এসেছে। সেকেন্ড পয়েন্টে আমরা যেটা যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আকার অনুযায়ী ডিম্বককে আমরা একটা ক্লাসিফিকেশন করেছি। এটা বিগত কয়েক বছর দেখি নিট এবং কম্পিটিটিভ এক্সামে খুব দিচ্ছে। এখান থেকে একটা সব কোশ্চেন, সেটা ধরতে পারছে না কোথা থেকে দিয়েছে কোশ্চেনটা। ক্লাস 11 এর ম্যাটার এগুলো কিন্তু আমি পড়াচ্ছি। সেটা কি না, গর্ভাশয়, গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে তার সজ্জা রীতি অনুযায়ী আমরা 4 ভাগে এটাকে ভাগ করেছি। এ বি সি ডি, এ বি সি ডি, 4টে ভাগ করেছি। ভালো করে বুঝবে। এটার নাম দিয়েছি কি? এর নাম দিয়েছি আমরা আর্থ, বি এর নাম দিয়েছি অ্যানা, সি এর নাম দিয়েছি অ্যাম্পি এবং ডি এর নাম দিয়েছি ক্যাম্পাইলোট্রোপাস। প্রতি ক্ষেত্রে ট্রোপাস কথাটা যোগ হবে, আর্থোট্রোপাস, অ্যানাট্রোপাস, অ্যাম্পিট্রোপাস এবং ক্যাম্পাইলোট্রোপাস। এই ক্যাম্পাইলোট্রোপাস নামটা আমি আগের বছর কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দিয়ে ডিসকাস করতে গিয়ে পেয়েছি। এই ক্যাম্পাইলোট্রোপাসটা কি? সো এটা আমি পড়ানোর উপযোগিতা মনে করেছি, তাই এটা আমি ডিসকাস করছি তোমাদের। এই 4টে আইটেম ভালো করে বুঝে, মুখস্থ কিছু নেই। বাংলা নামগুলো শুনলে অতীব সোজা। ঊর্ধ্বমুখ, অধমুখ, পার্শ্বমুখ, নিম্নমুখ বা বক্রমুখ। ঊর্ধ্ব, অধ, পার্শ্ব আর বক্র, 4টে মুখ। মুখ মানে হচ্ছে ডিম্বাশয়ের মুখ কোথায় অবস্থান করছে। তোমাদের আমি বারবার বলেছিলাম যে ডিম্বাশয়ের ভেতরে যে ডিম্বক রয়েছে, ডিম্বাশয়ের সাথে যে জায়গায়, এটা হচ্ছে এইটার নাম কি? এটার নাম ওরা বা প্লাসেন্টা। যে জায়গায় যুক্ত থাকছে এটা ডিম্বক মূল। এই ডিম্বক মূল, ডিম্বক মূল বা চালাজা। এই ডিম্বক মূলের অবস্থান নিয়ে তুমি দেখো, এটা হচ্ছে অগ্রণ মুখ। এখানে ডিম্বকটার মুখটা এখানে কেটে দাও, মুখ কেটে দাও, এখানে এটা কেটে দাও, এখানে এটা কেটে দাও, এখানে এটা কেটে দাও। তাহলে প্রত্যেকটা ডিম্বক রন্ধ্র আছে, যেটা উপরের দিকে রন্ধ্র সেটার নাম হচ্ছে আর্থোট্রোপাস বা ঊর্ধ্বমুখ। নিচের দিকে নিম্নমুখ বা অ্যানাট্রোপাস। সাইডে মানে পার্শ্বে নাম হয়েছে কি অ্যাম্ফিট্রোপাস এবং বক্রমুখ নাম হয়েছে কি ক্যাম্পাইলোট্রোপাস। প্রতিটা ডিসকাস করা সোজা, কোথায় অবস্থান করছে, কোন দিকে মুখ আর কোন দিকে তার ডিম্বক মূল, সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ।
এইভাবে ডিসকাস করে দিলে হয়ে গেল। প্রতিটা উদাহরণ সাবমিট করা আছে। আর্দ্র বা ঊর্ধ্বমুখের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে গোলমরিচ, অ্যানাট্রোপাস এর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে মটর, অ্যাম্ফিট্রোপাসের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আপিল এবং ক্যাম্পাইলোট্রোপাসের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে সরিষা। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড দেন আমরা 3 নম্বর পয়েন্টে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই মনোস্পোরিক, বাইস্পোরিক এবং টেট্রাস্পোরিক এই কনসেপ্টটা ক্লিয়ার করব। কি জিনিস এটা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের আগের দিন শব্দসূচিতে যৌগজন্ম পড়া থেকে আমি বলেছিলাম যে ডিম্বকের ভেতর মানে একটা গর্ভাশয়ের ভেতরে যে কার্যকারী স্ত্রীরেণু সেটা মায়োসিস করে একই লাইনে 4টে কোষ তৈরি করে। মনে আছে নিশ্চয়ই? সেটা লাইনার টেট্রাড বা লিনিয়ার টেট্রাড বলে। লাইনার টেট্রাড বা লিনিয়ার টেট্রাড বলে। নাম দিয়েছিলাম লাইনার টেট্রাড বা লিনিয়ার টেট্রাড। এই লাইনার টেট্রাড বা লিনিয়ার টেট্রাডে যদি 3টে নষ্ট হয়ে যায় এবং একটা কোষ থেকে ডিম্বকের আবির্ভাব ঘটে তখন তার নাম হয়ে যায় মনোস্পোরিক। মনো মানে হচ্ছে এক, এবং এদের ক্ষেত্রে প্রতিটা কোষের নাম মেগাস্পোর। তাহলে 3টে মেগাস্পোর নষ্ট হয়ে গেলে একটা মেগাস্পোর থেকে যদি ডিম্বকের উদ্ভব হয় তখন তার নাম হয়ে যায় মনোস্পোরিক। যদি এরকম হয় যে 3টের মধ্যে, তাহলে এটা গেল 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস, 3টে এই যে 4টে কোষ তৈরি হলো একই লাইনে, তার মধ্যে 2টো নষ্ট হলো আর 2টো মেগাস্পোর থেকে ডিম্বকের ডেভেলপমেন্ট হলো, নাম হয়ে যাবে বাইস্পোরিক। আর যদি 4টে থেকে এই কাজটা হয় তাহলে তার নাম হয়ে যাবে টেট্রাস্পোরিক। অর্থাৎ যেখানে 4টে মেগাস্পোরিক অ্যাক্টিভ টেট্রাস্পোর, যেখানে একটা অ্যাক্টিভ মনোস্পোরিক, যেখানে 2টো অ্যাক্টিভ সেখানে বাইস্পোরিক। তাহলে দেখো আমরা পুষ্পস্তবক এবং ডিম্বাশয়ের কোথায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে ফার্স্ট পয়েন্ট ডিসকাস করেছি। সেকেন্ড পয়েন্ট ডিসকাস করলাম কিসের উপর ডিপেন্ড করে না আকার অনুযায়ী ডিম্বককে আমরা কিভাবে কনসেপ্টটা ক্লিয়ার করেছি দেখো, ছবি এঁকে ড্রয়িং করে পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছি। এবং মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক কনসেপ্ট ক্লিয়ার। এইবার আজকের যে পড়ানোর মূল বিষয়, দুটো বিষয় আমরা সাবমিট করেছি, সেটা হচ্ছে পলিনেশন বা পরাগযোগ কাকে বলে তার শ্রেণী বিভাগ করবো এবং তার ক্ষেত্রে দুটো অ্যাডাপ্টেশন আছে সেই অ্যাডাপ্টেশনগুলো করবো। এবং পুরো আমি বারবার বলছি এটাকে আমি একটুখানিও মুখস্থ করতে দেবো না, শুধু নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য কয়েকটা টার্ম তোমাদের মনে রাখতে হবে, সেইটুকুই তোমরা খালি করবে। কেমন? চলো আমরা দেখে নিই পরাগযোগ বা পলিনেশন কাকে বলে। আগে দিনই বলেছি পরাগযোগ মানে হচ্ছে তোমাদের এই যে পুংমুণ্ড, এই পুংমুণ্ডের পুংরেণু ধারণকারী কলার একটা কোষ পুংরেণু মাতৃকোষ, এটা মায়োসিস করে এরকম একটা পরাগরেণু তৈরি করে। এটা আমরা আগে পড়ে নিয়েছি। তলার দিকে থাকে টিউব সেল, উপরের দিকে থাকে মেল স্পোরোজেনাস সেল অর্থাৎ পুংরেণু কোষ বা স্পার্ম সৃষ্টিকারী কোষ, পুং জনন কোষ। উপরে থাকে, তলায় থাকে টিউব সেল, চার্মিনেট করে টিউবটা নিচের দিকে নেমে আসে। যাই হোক, এই যে পরাগরেণু তৈরি হলো, পরাগযোগের সময়টা হচ্ছে যে পদ্ধতিতে পুংমুণ্ডে উৎপন্ন পরাগরেণু একই প্রজাতি, কতগুলো অপশন দেখো ভালো করে বুঝবে, এগুলো মুখস্থ করার কোনো গল্প নেই। তাহলে কি বললাম? ফার্স্ট পয়েন্ট পরাগযোগের ডেফিনেশন। ফার্স্ট পয়েন্ট কি? পুংমুণ্ডে উৎপন্ন পরাগরেণু যে পদ্ধতিতে এ বি সি, 3টে অপশন, এই 3টে অপশনে দেখো আমরা অপশন ক্লিয়ার করব, কনসেপ্ট ক্লিয়ার করব। কি? একই ফুলের বি, একই উদ্ভিদের দুটি ফুলের আর সি, দুটি ভিন্ন উদ্ভিদের ফুলে। 3টে কথা বলেছি এখানে। তাহলে পুংমুণ্ডে উৎপন্ন পরাগরেণু যে পদ্ধতিতে
অবশ্যই একই প্রজাতি, অবশ্যই একই প্রজাতি, একই ফুলের যে উদ্ভিদের পরাগকুণ্ড থেকে উৎপন্ন হচ্ছে সেই ফুলেরই যদি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় নাম হয়ে যাবে অটোগ্যামি। যদি একই উদ্ভিদের দুটি ফুলকে ইউজ করা হয় তখন তার নাম হয়ে যাবে জেইটোগ্যামি। তাহলে একটা গাছ, সেই গাছের এই ডালে মেল ফুল, এই ডালে ফিমেল ফুল, তাহলে এখান থেকে পরাগরেণু এখানে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, নাম হয়ে গেল কি জেইটোগ্যামি। মুখস্থ করার কোনো গল্প নেই, দেখো ডায়াগ্রামে বুঝিয়ে দিলাম। অটোগ্যামি, একটা গাছ, একটা ফুল, এই ফুলের এখানে হচ্ছে মেল মানে হচ্ছে পরাগরেণু উৎপন্ন হয়েছে, এখানে ফিমেল, একই ফুলের মধ্যে রয়েছে, এখান থেকে এখানে চলে গেল, নাম কি অটোগ্যামি। আর বাকি রইল কি ইতর পরাগযোগ। একই প্রজাতির দুটো উদ্ভিদ, একই প্রজাতির দুটো উদ্ভিদ, দুটোই আম গাছ বা দুটোই জাম গাছ, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা তোমার বাড়ির কাছে একটা আমার বাড়ির কাছে, এটা এ প্ল্যান্ট এটা বি প্ল্যান্ট, দুটোই আম গাছ, এটাও আম গাছ এটাও আম গাছ। এই ফুল থেকে পরাগরেণু উৎপন্ন হয়ে বি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, নাম কি জেনোগ্যামি, নাম কি জেনোগ্যামি। সো অটোগ্যামি, গেইটোগ্যামি and জেনোগ্যামি, I expect my student all are clear, কারণ এইগুলোই পরীক্ষায় প্রশ্ন হয়। অটোগ্যামি স্বপরাগযোগের ভাগ। কেন স্বপরাগযোগ, কাকে বলে স্বপরাগযোগ? যখন একই উদ্ভিদের মধ্যে পরাগযোগটা হবে সেটা স্বপরাগযোগ। একই উদ্ভিদ যেহেতু তার দুটো অপশন ক্রিয়েট করা যেতে পারে, সেটা হচ্ছে একই উদ্ভিদের একটা ফুল না একই উদ্ভিদের দুটো ফুল। যদি একটা ফুল হয় তার নাম হয়ে যাবে অটোগ্যামি, যদি দুটো ফুল হয় তার নাম হয়ে যাবে গেইটোগ্যামি। মুখস্থর কোনো প্রবলেম নেই, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। নেক্সট চলে যাও জেনোগ্যামি। দুটো আলাদা একই প্রজাতি, দুটো আলাদা উদ্ভিদ সম্পূর্ণ, একটা তোমার বাড়ির কাছে একটা আমার বাড়ির কাছে, পরাগমিলন হচ্ছে, নাম হচ্ছে জেনোগ্যামি। এন্ড দেন এই জেনোগ্যামি করতে গেলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি একটা তোমার বাড়ির কাছে গাছ একটা আমার বাড়ির কাছে গাছ, একটা ক্যারিয়ার বা বাহকের প্রয়োজন হয়। তাহলে সেই ক্যারিয়ার বা বাহকটাকে দু রকম হতে পারে, একটা জড় মানে একটা হচ্ছে প্রাণহীন, আর একটা হচ্ছে সলিড একটা প্রাণযুক্ত। এই জায়গাটাতে নীতি এবং কম্পিটিশনে এই কোশ্চেনগুলো খুব বেশি করে আসে। যারা নিটের ফোকাস করছে তারা দেখবে এনসিইআরটি বইতে রয়েছে মগ, শামুক, মানুষ, বাদুড়, বাদুড়, পাখি, মৌমাছি, প্রজাপতি এবং পিঁপড়ে। দেখো ভালো করে বোঝো, প্রতি ক্ষেত্রে এই ফাইলি কথাটা যোগ হবে। মতের ক্ষেত্রে হ্যালেনোফাইলি, শামুকের ক্ষেত্রে মেলাকোফিলি, মেলাকোফিলি বলা হয়। বাদুড়ের ক্ষেত্রে কার্পেটোফাইলি, অর্নিথোফিলি বা হাইমেনোটেরোফাইলি, সাইকোফাইলি এবং মেডাকোফিলি বা মেডাকোফাইলি। ঠিক আছে, ফিলি বা ফাইলি এই টার্মগুলো ইউজ করলে কি হচ্ছে, কার ক্ষেত্রে কে বাহক, এই সব তোমাদের বইতে দেওয়া আছে। তোমাদের শুধু আরেকটা প্যারামিটার যোগ করবে। ধরো এই মদ পরাগী উদ্ভিদটার একটা উদাহরণ, শামুক পরাগী উদ্ভিদের একটা উদাহরণ, মানুষ পরাগী উদ্ভিদের একটা উদাহরণ। এখানে আমার বলে জায়গা নেই, আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি। এই উদাহরণগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য সাকসেস হবে। এখান থেকে কোশ্চেন তুমি 100% কম পাবে। তোমাদের সময় থাকলে আমি এটাকে ডিসকাস করে দেবো। তো চলো আমরা নেক্সট যে জায়গায় যাবো, সেটা জড় বা প্রাণহীন। তাদের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যানিমোফিলি, একটা হচ্ছে হাইড্রোফিলি। ঠিক আছে, ফাইলি বা ফিলি একই জিনিস। অ্যানিমোফিলি মানে হচ্ছে বায়ু পরাগী এবং হাইড্রো মানে হচ্ছে জল, হাইড্রোফিলি মানে হচ্ছে জল পরাগী। জল দ্বারা বাহিত হয়ে যখন ইতর পরাগযোগটা হচ্ছে তখন সেটা হচ্ছে হাইড্রোফিলি, আর অ্যানিমোফিলি হচ্ছে বায়ু দ্বারা বাহিত হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা একটা ভেরি ইন্টারেস্টিং, তাহলে আমাদের এখনো পর্যন্ত যে ম্যাটারগুলো পড়ানো হলো সেই ম্যাটারগুলোকে কিন্তু আমরা হাইলাইট করে ফেলেছি। একটা হচ্ছে পলিনেশনের সংজ্ঞা,
জেনে গেছি যে একটা ফুলের গর্ভমুণ্ড থেকে উৎপন্ন পরাগরেণু একই প্রজাতি, একই ফুল, একই উদ্ভিদের দুটি ফুল, দুটি ভিন্ন উদ্ভিদের ফুলে স্থানান্তরিত হয়ে হয়ে যাওয়ার ঘটনাকেই বলা হচ্ছে পরাগযোগ বা পলিনেশন। এই পলিনেশনে দুটো অপশন রয়েছে, একটা স্বপরাগযোগ, একটা ইতরপরাগযোগ, দুটো ডায়াগ্রাম করে বুঝিয়ে দিয়েছি। দেন আমরা জেনেছি ক্যারিয়ার বা বাহক কত রকমের হয় এবং তাদের ক্ষেত্রে কি সায়েন্টিফিক নাম হতে পারে, কখন তাকে বলা হয় ভ্যালেনোফিলি, কখন ম্যালেকোফিলি, কখনো অ্যানথ্রোপোফাইলি, কখনো কার্পেট্রোফাইলি, কখনো অর্নিথোফিলি, এগুলো আমরা সব জেনে নিয়েছি। দেন আমরা যে জায়গাটা যাবো সেটি ইতরপরাগযোগের জন্য কিছু অ্যাডাপ্টেশন হয়। এগুলো তোমরা বলতে পারো কজ বা বাধ্যতামূলক। কজ মানে হচ্ছে কারণ। ইতরপরাগযোগের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন এমন এমন উদ্ভিদের হয়েছে যে সে বাধ্য হয়েছে যে তার ক্ষেত্রে ইতরপরাগযোগ ঘটাতেই হবে, স্বপরাগযোগ সম্ভবই নয়। যেমন হচ্ছে একলিঙ্গতা, ভালো করে বুঝবে। একলিঙ্গতা মানে কি? একলিঙ্গতা মানে তার ক্ষেত্রে দু রকমের প্ল্যান্ট হতে পারে, একটা হচ্ছে পুরুষ উদ্ভিদ হতে পারে, একটা স্ত্রী উদ্ভিদ হতে পারে। একলিঙ্গ মানে কি? মুখস্থ গল্প নিয়ে বলেছি বারবার। একলিঙ্গ মানে একটা লিঙ্গ আছে সেই উদ্ভিদটা, অর্থাৎ আইদার পুংকেশর আছে বা গর্ভকেশর আছে। তাহলে চিন্তা করো, যে উদ্ভিদের পুংকেশর আছে সে পরাগরেণু তৈরি করবে, যে গর্ভকেশর আছে সে তো গর্ভমুণ্ডের, তার ভিতরে এগ তৈরি হবে, তাহলে ইতরপরাগযোগ বাধ্যতামূলক। এই ইতরপরাগযোগ একলিঙ্গতার ক্ষেত্রে, এই ইতরপরাগযোগের ক্ষেত্রে যে একলিঙ্গতা দেখা যায় সেটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকেই যেমন কুমড়োর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায় না? কুমড়োর ক্ষেত্রে এই একলিঙ্গতা লক্ষ্য করা যায়। কুমড়ো, তাল, তারপরে কুমড়ো, এদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। বিষম পরিণতির ক্ষেত্রে আমি তোমাদের যে ভাগগুলো বলবো সেটা খুব ইন্টারেস্টিং। বিষম পরিণতি মানেটা কি? বিষম মানে সমানভাবে পরিণতি লাভ হচ্ছে না, অর্থাৎ কখনো মেল অর্গানটা ডেভেলপ করে ফেলছে, কখনো ফিমেল অর্গানটা ডেভেলপ করে ফেলছে আগে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো প্রপুং পরিণতি বা প্রস্ত্রী পরিণতি। প্রপুং পরিণতি মানে কি? প্রো মানে আদি, পুং মানে পুরুষ জননাঙ্গ, পরিণতি মানে হচ্ছে ম্যাচুরিটি, প্রপুং পরিণতি মানে কি? পুং জননাঙ্গটা আগে পরিণতি লাভ করেছে, অর্থাৎ ম্যাচুরিটি লাভ করেছে। আর প্রস্ত্রী, প্রো মানে আদি, স্ত্রী মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ, পরিণতি লাভ করেছে আগে। তাহলে এই দুটো কেস যখন আমরা দেখলাম যে পুরুষ জননাঙ্গ আগে ডেভেলপ করেছে এবং যখন আমরা দেখলাম স্ত্রী জননাঙ্গ আগে ডেভেলপ করেছে, তো পুরুষ জননাঙ্গ যখন ডেভেলপ করছে আগে, প্রপুং পরিণতি তার উদাহরণ হচ্ছে জবা, এবং প্রস্ত্রীর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আতা। এর ক্ষেত্রে উদাহরণ হবে জবা, আর এর ক্ষেত্রে উদাহরণ হবে আতা। নেক্সট যেটা আমি পড়াবো সেটা হচ্ছে স্ববন্ধাত্ব, সেলফ স্টেরিলিটি। চিন্তা করো ভগবানের কি লীলা এদের ক্ষেত্রে। বলছে উদ্ভিদের স্ববন্ধাত্ব রয়েছে, সেলফ স্টেরিলিটি, অর্থাৎ এমন একটা উদ্ভিদ যার মনে করো পুষ্পাক্ষ বা থ্যালামাস, গর্ভমুণ্ড সব রয়েছে, সব আছে, এখান থেকে পড়ানো এখানে পড়লো, কিন্তু পড়লেও ফার্টিলাইজেশন হবে না যতক্ষণ না এটাতে এ উদ্ভিদের ফুল, বি উদ্ভিদ থেকে কোনো কেউ একটা বয়ে নিয়ে এসে এইখানে দিচ্ছে, এটা হলে হবে, এটা হলে হবে না। তাহলে বুঝতে স্বপদার্থ মানে কি? নিজে নিজে পরাগরেণুকে অ্যাকসেপ্ট করবে না। এটা চা বা তামাকের ক্ষেত্রে দেখা যায়, চায়ের ক্ষেত্রে দেখা যায়, তামাকের ক্ষেত্রে দেখা যায়। সেলফ স্টেরিলিটি চা এবং তামাক এর ক্ষেত্রে দেখা যায়। দেন যেটা আমি তোমাদের বোঝাবো, এর ক্ষেত্রেও তিনটে ভাগ হয়। স্বসঙ্গম বিরোধী মানে নিজেরা নিজেদের মতো সঙ্গম করবে না। স্বসঙ্গম বিরোধী, একই উদ্ভিদের প্রজাতি মানে একই ফুলের মধ্যে কখনো মিলন হবে না। এক্ষেত্রে তিনটে অপশন আমি তোমাদের ক্রিয়েট করছি, দেখো তিনটে ছবি আঁকি। একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে বসে আছে পুষ্পাক্ষের উপর গর্ভাশয় এবং এগুলো এইভাবে রয়েছে। একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে লজ্জায় গর্ভাশয় মুখ লুকিয়েছে, তার মুখটা হচ্ছে এদিকে, কিন্তু তার পুংকেশরগুলো উপরে দাঁড়িয়ে রয়েছে। আর একটা হচ্ছে যদি দেখা যায় যে
গর্ভাশয়গুলো নিচে বা নিচের দিকে তোমার পুংকেশরগুলো হয়ে গেছে। এই তিনটে অপশন। তো প্রথম ক্ষেত্রে অপশনের অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে উলট সন্ধানের ক্ষেত্রে দেখা যায়, এটা ঘেটুর ক্ষেত্রে দেখা যায়, ঘেটুকু তোমরা দেখবে, আর এটা হচ্ছে সরিষার ক্ষেত্রে দেখা যায়। এই তিনটে অপশন সসঙ্গম বিরোধী। এখানে বুঝতে পারছো কেন সঙ্গম বিরোধী? কখনোই এই পড়াটাকে এখানে নিয়ে যাবে, এটা চাইছে না। এ চাইছে কি এরকম আর একটা ফুলের গর্ভভূমি যেখানে আছে সেখানে আমি চলে যাবো, ঠিক আছে? এ চাইছে কি আমি এর সঙ্গে মিলিত হবো না, তাই অন্যদিকে মুখ করে নিচ্ছে। ঠিক এইভাবে আর একটা জিনিস রয়েছে, এইরকম টাইপের জিনিস, তার হচ্ছে অসমরূপতা বা হেটারোমরফিজম। এই হেটারোমরফিজমের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা কি? ধরো মনে করো দুটো উদ্ভিদ পাশাপাশি অবস্থান করছে, এটা তোমার মেনলি দেখা যায় এই অসমরূপতা দ্বিরূপতা ত্রিরূপতা এরকম ভাগ হয়। এটা এই দ্বিরূপতা এবং ত্রিরূপতা আমি ডিসকাস করছি। দ্বিরূপতা এবং ত্রিরূপতা কিভাবে? ধরো মনে করো কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটেছে, দুটো পুংকেশর এরকম দাঁড়িয়ে রয়েছে, হয় না? সেই ফুলের গর্ভকেশরটা এরকম রিজিয়ন রয়েছে, তাহলে এই ফুলের এখানে যাওয়া সম্ভব নয়। অথচ তার পাশেই যে ফুলটা আছে সেই ফুলের গর্ভকেশরটা যে গর্ভকুণ্ডটা যে এখানে, আর পুংকেশরগুলো আছে এই লেভেলে, তাহলে এটা থেকে এখানে আসা সুবিধা আর এটা থেকে এখানে যাওয়া সুবিধা। এগুলো হচ্ছে অসমরূপতা। এই অসমরূপতা আমূল এর ক্ষেত্রে দেখা যায়, প্রাইমুলার ক্ষেত্রে দেখা যায়, প্রাইমুলার ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা এই যে অ্যাডাপ্টেশন মানে ইতপ্রজের কারণ বলতে পারি, এটা আমরা এটা কি বলতে পারি? ইতপ্রজের যে অ্যাডাপ্টেশন করলাম, ভালো করে যেটা হচ্ছে ইতপ্রজের অ্যাডাপ্টেশন করলাম, এটা যে কজ বা কারণ, কারণ বাধ্য হয়েছে এই সমস্ত অ্যাডাপ্টেশন হওয়ার জন্য এই ইতপ্রজেগুলো হতে বাধ্য হয়েছে। যেগুলো প্রত্যেকে খাতায় সুন্দর করে ছক করে উদাহরণ সহ সাবমিট করবে। এটা 3 মার্কসের কোশ্চেন পরীক্ষায় আসে প্রতি বছর। অল্টারনেটিভ ইয়ারে ইতপ্রজের ক্লাসিফিকেশন আছে। অল্টারনেটিভ ইয়ারে এখান থেকে শর্ট কোশ্চেন হয় 1 নম্বরে, অল্টারনেটিভ ইয়ারে এখান থেকে শর্ট কোশ্চেন হয়। অতএব প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, প্রতিটা থিংস ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এন্ড ফাইনালি 8 নম্বর ম্যাটারে যেটা আমরা এসে পড়ছি সেটা হচ্ছে স্বপরাগ যোগ। এই যে স্বপরাগ যোগ, স্বপরাগ যোগ মানে বলে দিয়েছি একই উদ্ভিদের একই ফুল অথবা একই উদ্ভিদের দুটো ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হবে, সেটা স্বপরাগ যোগ। তাহলে সেক্ষেত্রে যদি দু রকমের ঘটনা ঘটতে পারে, একটা হতে পারে, একটা হচ্ছে সমপরিণতি, একটা হচ্ছে ক্লিষ্টগ্যামি। ক্লিষ্টগ্যামিটা হচ্ছে খুব কঠিন। মাটির নিচে ধরো কানসিরা এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে মাটির নিচে উদ্ভিদের ফুলের পরিস্ফুরণ হচ্ছে এবং সেই উদ্ভিদটা এমন ফুল যে তার অঙ্গের জননাঙ্গের ডেভেলপমেন্ট এবং স্ত্রীজনকের ডেভেলপমেন্ট একটা বদ্ধ জায়গার মধ্যে হচ্ছে। ফুলটা বাইরে থেকে দেখাও যায় না, কোনো পলিনেশনের জন্য কোনো আলাদা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তৈরি হয় এবং ফার্টিলাইজেশন হয়। তখন সেটার নাম হচ্ছে ক্লিষ্টগ্যামি, অর্থাৎ একটা আবদ্ধ ক্লিষ্টগ্যামি। ক্লিষ্টগ্যামি যে বদ্ধ, একটা বদ্ধ পরিবেশের মধ্যে যখন হচ্ছে তখন সেটা ক্লিষ্টগ্যামি। আর সমপরিণতি মানে কি? পাশাপাশি পুং এবং স্ত্রী জননাঙ্গ এমনভাবে লেগে রয়েছে যে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা সেম টাইম এবং পরাগযোগটাও সেম টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য নাম হচ্ছে সমপরিণতি। সো সমপরিণতি এবং ইতপ্রজেটি ভেরি ইজি। এই সমপরিণতি এবং ক্লিষ্টগ্যামি এই দুটো অনুমিলন, এটাকে বলছি আমরা ক্লিষ্টগ্যামি এবং সমপরিণতি, ঠিক আছে? কানসিলার ক্ষেত্রে তোমার ক্লিষ্টগ্যামি দেখা যায়, সমপরিণতি দেখা যায় সন্ধ্যামালতির ক্ষেত্রে। এটা হচ্ছে সন্ধ্যামালতি, এটা কানসিলা, তোমাদের বলে দিলাম কানসিলা এর ক্ষেত্রে দেখা যায়, এটা সন্ধ্যামালতির ক্ষেত্রে সমপরিণতি দেখা যায় সন্ধ্যামালতি। এটা আবদ্ধ জায়গার মধ্যে ঘটে, এখানে পুং এবং স্ত্রী জননাঙ্গকে বাইরে থেকে দেখা যায় না, বদ্ধ। আর সমপরিণতি কি একই সঙ্গে ডেভেলপ করে এবং একই সঙ্গে মিলিত হয়, ঠিক আছে? তো তাহলে আমরা এই 8টা ম্যাটার আজকে শুনলাম, দেখলাম, বোর্ডে কিছু মুছিনি, তোমরা পরিষ্কারভাবে দেখে নাও, ঠিক আছে? যার যা প্রশ্ন থাকবে আমাকে ওভার ফোনে জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার তোমাদের ডিসকাস করে দেবো, ঠিক আছে? আর তোমরা বই থেকে যে জিনিসটা করবে সেটা হচ্ছে এই ছকটা তোমরা নিজেরা বানাবে, প্রত্যেকে এই ছকটা বানাবে।
এবং বাড়ির কিছু কাজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো করে আমাকে টেলিগ্রাম গ্রুপে দেখাবে। সেটা হচ্ছে এই যে তুমি স্বপরাগযোগ বিকল্পরাগযোগ করলে, এইচটি বাড়ির কাজ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য বৈশিষ্ট্য দিয়ে, 2 এদের সুবিধা অসুবিধা। স্বপরাগযোগের ক্ষেত্রে এর সুবিধা এর অসুবিধা, ইতর পরাগযোগের ক্ষেত্রে এর সুবিধা এর অসুবিধা। এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বাহক এর নাম, বিজ্ঞানসম্মত নাম এবং উদ্ভিদের নাম। কোন উদ্ভিদের ক্ষেত্রে এটা ঘটছে? ধরে নাও সাপোজ পক্ষী পরাগী বা অর্নিথোফিলি। পক্ষী পরাগী বা অর্নিথোফিলি, তাহলে বাহকের নাম পক্ষী, সায়েন্টিফিক নেম অর্নিথোফিলি। কাদের ক্ষেত্রে দেখা যায়? পলাশ, উদ্ভিদের নাম পলাশ। এইভাবে এখানে 8 থেকে 10টা বইতে দেওয়া আছে, দেখবে পেজ নাম্বার 70 সাধারণ বইয়ের ক্ষেত্রে। নতুন যে বই সেই বইয়ের 70 নম্বর পেজে তুমি পেয়ে যাবে। তো যদি তুমি এই সবটা বানিয়ে ফেলো এবং এই 4টে কাজকে কমপ্লিট করো, এবং মাইক্রোস্পোর মেগাস্পোরের একটা পার্থক্য আছে, মাইক্রোস্পোর এবং মেগাস্পোরের পার্থক্য এটাও পড়ে রাখবে। এই 5টা কাজ করে আমায় দেখাবে। মাইক্রোস্পোর এবং মেগাস্পোর, ঠিক আছে? তাহলে 8টা ব্যাটার আমি পড়িয়েছি আর 5টা কাজ দিয়েছি। 8 আর 2 10 আর 3 13টা কাজ আমি পরের দিন বুঝে নেবো, কেমন?